যাক, সেটা অন্য বিষয়। কিন্তু চতুর্থ বেঙ্গলের উস্কানিমূলক ডেভেলপমেন্টকে কেন্দ্র করে দ্বিতীয় ফিল্ড রেজিমেন্টে যে ভয়ঙ্কর উত্তেজনার সৃষ্টি হয়েছে সেটা প্রশমিত না করলে যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটতে পারে, আর সেটা ঘটলে আমাদের আলোচনার কোন সুযোগই থাকবে না। তাই আমার অনুরোধ, খালিদ ভাই, আপনি আলোচনায় বসার আগে চতুর্থ বেঙ্গলকে নির্দেশ দেন অবিলম্বে স্ট্যান্ড ডাউন করার। আমার কথার গুরুত্ব অনুধাবন করে ব্রিগেডিয়ার খালেদ কর্নেল সাফায়াতকে নির্দেশ দিলেন চতুর্থ বেঙ্গলকে স্ট্যান্ড ডাউন করানোর জন্য। কর্নেল সাফায়াত চলে গেলেন নির্দেশ কার্যকরী করতে। ঐতিহাসিক এনকাউন্টার। অবাঞ্ছিত পরিস্থিতির অবসান ঘটানোর জন্য কি করা প্রয়োজন সেটা ঠিক করার জন্য আমি আলোচনার প্রস্তাব দেই। আমার প্রস্তাব গৃহীত হয়। আমরা সবাই চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসারের অফিসে আলোচনায় বদি। আমরা সবাই গিয়ে বসলাম কমান্ডিং অফিসারের ঘরে। প্রথমেই আমি জানতে চাইলাম জেনারেল জিয়ার সম্পর্কে। ব্রিগেডিয়ার খালেদ জানালেন তিনি তার বাসাতেই আছেন এবং ভালোই আছেন। তার নিরাপত্তা এবং দেখাশোনার জন্য কিছু অতিরিক্ত সৈনিককে তার বাসার কাছে অবস্থান নিতে বলা হয়েছে এবং কাউকে তার সাথে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না সাময়িকভাবে, এর বেশি কিছুই নয়। তার মানে হলো, তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে এবং এই কথাটাও সৈনিকদের জানাবার সাহস হয়নি খালেদ চক্রের। আলোচনার আগেই জেনারেল জিয়ার ব্যাপারে একটা বোঝাপড়া করে নিতে হবে। আমি সোজা ব্রিগেডিয়ার খালেদকে বললাম, স্যার, কোন আলোচনায় বসার আগে একটা বিষয়ে আপনাকে পরিষ্কার করে দিতে চাই, জেনারেল জিয়ার সাথে এ পর্যন্ত যা করা হয়েছে এর বেশি কিছু করা হলে সেটা আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না। এ ব্যাপারে ইউ হ্যাভ টু গাইভ মি ইউর এক্সপ্লিসিট অ্যাসুরান্স। বুদ্ধিমান লোক ব্রিগেডিয়ার খালেদ। তিনি ঠিকই বুঝতে পারলেন আমি কি বোঝাতে চাচ্ছি। কোন সময় না নিয়েই তিনি জবাব দিলেন, বি রেস্ট অ্যাসুরেড, নো হার্ম উইল বি ডান টু হিম। এ চা মুস্ট চা মাই বি রিমুভড আস চা চিফ অফ আর্মি স্টাফ থটস হেল। নোচিং মরিথান থট। আলোচনা শুরু হলো। একদিকে আমি অন্যদিকে ব্রিগেডিয়ার খালেদের নেতৃত্বে ওদের তরফের উপস্থিত প্রায় সবাই। শুরুতেই আমি সরাসরি প্রশ্ন রাখলাম, দেশে একটি জনপ্রিয় সরকার থাকতে এ ধরনের একটা সংঘাতমূলক পরিস্থিতি সৃষ্টি করার উদ্দেশ্য কি? আমার প্রশ্নে উপস্থিত সবাই কেমন যেন থমকে গেলেন। মনে মনে সবাই প্রশ্নের উপযুক্ত জবাব খুঁজে পেতে চেষ্টা করছিলেন। নিঃশব্দতা ভঙ্গ করে কর্নেল সাফায়াত বলে উঠলেন, We want to dismiss cha Mustak government and cha present parliament because cha present parliament is cha parliament of amibic salites. জবাবে আমি জিজ্ঞাসা করলাম, তারপর, We don't want Jen to remain us or chief. দেশ চালাবে কে? প্রশ্ন করলাম। We shall form a revolutionary council, ক্যাপ্টেন ইকবাল জবাব দিল। কর্নেল সাফায়াত আবার বলে উঠলেন, খানকার মুস্তাক উইল হ্যান্ডওভার পাওয়ার টু চা চিফ জাস্টিস। ব্রিগেডিয়ার খালেদ ভিন্ন মত প্রকাশ করলেন, কন্টিনিউশন মুস্ট বি মেইনটেইনেড অ্যান্ড চারিফরি, খানকার মুস্তাক উইল রিমাইন আস চা প্রেসিডেন্ট, বোথ থ্রি চাইফস মুস্ট বি রিমুভড। বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হলো না কোন নির্দিষ্ট ব্লুপ্রিন্ট ছাড়াই অঘটন ঘটিয়ে বসেছেন তারা। কোন পরিষ্কার পরিকল্পনা কিংবা মতানৈক্য কোনোটাই নেই ব্রিগেডিয়ার খালেদ চক্রের। আলোচনা চলছে, হঠাৎ আকাশে জঙ্গি বিমান উড়ার বিকট শব্দে সবাই চমকে উঠলাম। আমি ব্রিগেডিয়ার খালেদকে উদ্দেশ্য করে বলে উঠলাম, সির, ওই চারিম আইজিএস আরিও ফর হিয়াভেন্স সাকস টু ফেস প্রভাইসভে এক উচার মিস ইট ওল্ড বে সিম্পলাই ইম্পসিবল টু ওল্ড বা কল ফারো চা উইল রোল হিজ ট্যাঙ্কস টুয়ার্ডস চা কান্টনমেন্ট। ব্রিগেডিয়ার খালেদ টেলিফোন রিসিভার উঠিয়ে নিয়ে এয়ারফোর্স কন্ট্রোলের সাথে যোগাযোগ করে জানতে পারলেন, স্কোয়াড্রন লিডার লিয়াকত নিজের উদ্যোগেই মিগ নিয়ে আকাশে উড়েছে। খবরটা জেনে তৎক্ষুনি এয়ার ট্রাফিক কন্ট্রোল এর মাধ্যমে লিয়াকতকে অবিলম্বে নেমে আসার নির্দেশ দিয়ে তাকে চতুর্থ বেঙ্গল হেডকোয়ার্টার্সে আসার জনা বললেন। রিসিভার নামিয়ে রাখার পরপরই মেস ওজেটার এসে জানান প্রাতরাশের বন্দোবস্ত করা হয়েছে। গরম গরম আলু ভাজি, ডালপুরি এবং চায়ের বন্দোবস্ত করা হয়েছে রেজিমেন্টের ফিল্ড মেসে। ব্রিগেডিয়ার খালেদ আমন্ত্রণ জানালেন নাস্তার জন্য। নাস্তা শেষ করে বেরিয়ে এসেছি, হঠাৎ নজরে পড়ল কর্নেল মাল্লা ইউনিফর্ম পরে দাঁড়িয়ে আছেন।
ব্রিগেডিয়ার বেরিয়ে আসামাত্র তিনি তার দিকে এস্তোপায় এগিয়ে এসে সেলুট করে বললেন, খালেদ, ইউ আর চাবোস, আই স্যালুট ইউ আস এ ডিসিপ্লিনেড সোলডিয়ার অ্যান্ড আই এম উইচ ইউ। তার ব্যবহার দেখে ভাবলাম কি বিচিত্র চরিত্রের মানুষ এই কর্নেল মান্নাফ। 15ই আগস্ট সকালে ঠিক একই কায়দায় তিনি আমাকে একই কথা বলেছিলেন। সেদিন একজন সিনিয়র অফিসার হিসাবে তার ওই ধরনের ব্যবহারে আমি বেশ বিব্রত বোধ করেছিলাম। সামান্য একটা চাকুরির জন্য আত্মসম্মানও যারা বিকিয়ে দিয়ে গিরগিটির মতো রূপ পাল্টাতে পারেন সেই সমস্ত দুর্বল চরিত্রের অফিসারদের পক্ষে কখনোই তাদের অধীনস্থ সহকর্মীদের কাছ থেকে শ্রদ্ধা এবং আনুগত্য লাভ করা সম্ভব নয়। তার ওই ধরনের গায়ে পড়া মোসাহেবিপনা সবার কাছেই হাস্যকর মনে হয়েছিল। ব্রিগেডিয়ার খালেদ তার কথার কোন জবাব দেবার প্রয়োজনও বোধ করলেন না। মুচকি হেসে আমাদের লক্ষ্য করে বললেন, লেটস গেট ডাউন টু বিজনেস, উই হ্যাভ টু ডিসকাস এ লট। আমরা সবাই আবার গিয়ে বসলাম আলোচনায়। আলোচনা পুনরায় শুরু হওয়ার পর কর্নেল সাব্বিউদ্দিন এসে আলোচনায় শরিক হলেন। তুমি অযৌক্তিকভাবেই সব ঘটনার জন্য আমাকেই দোষারোপ করছো। যা ঘটেছে তার জন্য শুধুমাত্র একা আমি দায়ী নই। জিয়ার বিরুদ্ধে তরুণ অফিসাররা অসন্তুষ্ট। তারা বুঝতে পেরেছে কোন বিপ্লবের নেতৃত্ব দেবার যোগ্যতা তার নেই। মোশতাক এবং জিয়ার উপর বীতশ্রদ্ধ, তাই তারা এই পদক্ষেপ নিয়েছে এদের বিরুদ্ধে। বলেই ব্রিগেডিয়ার খালেদ কর্নেল সাফায়াত, মেজর হাফিজ, ক্যাপ্টেন ইকবাল, ক্যাপ্টেন নাসের, ক্যাপ্টেন কবির প্রমুখদের দিকে হাত দিয়ে ইশারা করলেন। এদের অনুরোধেই আমাকে এখানে আসতে হয়েছে। বুঝলাম, তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী চতুর ব্রিগেডিয়ার খালেদ অতি কৌশলে গা বাঁচিয়ে অন্যদের কাঁধে বন্দুক রেখে নিজের উচ্চাভিলাষ চরিতার্থ করার উদ্যোগ নিয়েছেন। জেনারেল জিয়াকে সরিয়ে তার স্থলাভিষিক্ত হয়ে যজ্ঞ নেতৃত্ব দেবার দায়িত্বটা কি আপনিই নিবেন স্যার? আমার প্রশ্নের জবাবে নিজের সাফাই দেবার জন্য পাল্টা প্রশ্ন করলেন। তুমি কি মনে কর চিফ হওয়ার জন্যই আমি এখানে এসেছি? আমি কিছুই মনে করছি না, শুধু জানতে চাইছি আপনাদের আসল উদ্দেশ্যটা কি। কি আপনাদের দাবি দাওয়া? আপনাদের দাবিগুলো পরিষ্কারভাবে জানার পরই তো সমস্যা সমাধানের পথ খুঁজে বের করা সম্ভব, তাই নয় কি স্যার? ক্ষমতার লড়াই এবং রক্তপাত বন্ধ করার উদ্দেশ্যেই তো ছুটে এসেছি আমি অনুর। ইনশাল্লাহ দেশ ও জাতিকে ধ্বংসের হাত থেকে বাঁচাবই যেকোনো ত্যাগের বিনিময়ে। আমার বক্তব্য শেষ হতেই ল্যান্সার্স এর ক্যাপ্টেন নাসের উঠে বলল, ইয়েস, উই ওয়ান্ট ব্রিগেডিয়ার খালেদ টু বি ওর চিফ। ইয়েস, ইয়েস, উৎসাহী সমর্থন শোনা গেল কিছু তরুণ অফিসারের গলায়। ঠিক সেই সময় দুটি অফিয়ার খবর নিয়ে এল স্কোয়াড্রন লিডার লিয়াকত এসেছে। ব্রিগেডিয়ার খালেদ দুটি অফিয়ারকে বলল লিয়াকতকে ভিতরে পাঠিয়ে দিতে। লিয়াকত ঘরে ঢুকে সেলুট করতেই ব্রিগেডিয়ার খালেদ জিজ্ঞাসা করলেন, হোয়াটস আপ মান? হোয়াই ডিড ইউ টুক অফ? স্যার, I got information thought call. Farouk had started up his tanks at Charaikaus and was moving towards Cha Cantonment, thought so I went up. ডার্লিং, তুমি বলছো রক্তস্খলন বন্ধ করার জন্যই তোমরা এখানে এসেছো, অথচ তোমাদেরই একজন ক্যান্টনমেন্ট আক্রমণের পায়তারা করছে। I isn't a contradiction. Oh, can you justify as? Sir, please have trust on me. Let me check what is happening. I assure sir, nothing of thought can ever happen. বলেই পাশের ঘরে গিয়ে টেলিফোন তুলে নিলাম কর্নেল রশিদের সাথে যোগাযোগের জন্য। ঘরে ঢুকেই দেখি এয়ার ভাইস মার্শাল তোয়াবকে ইতিমধ্যেই ধরে আনা হয়েছে। বিমর্ষ চিত্তে নির্বাক হয়ে বসেছিলেন তিনি। পাশেই নেভাল চিফ রিয়ার অ্যাডমিরাল এইচ খানও বসে আছেন। দেখলাম তারও একই অবস্থা। শঙ্কা উদ্বেগে দুজনেই ফ্যাকাশে হয়ে গেছেন। আমাকে দেখে তারা দুজনেই যেন ধরে প্রাণ ফিরে গেলেন। এয়ার চিফ এসতে উঠে এসে কাঁসা গলায় জিজ্ঞাসা করলেন, ডার্লিং, তুমি এখানে কি হচ্ছে বলতো? স্যার, ঘাবড়াবেন না, তা হিট ইজে চুপচাপ বসে দেখেন কি হচ্ছে। তার প্রশ্নের জবাবে শুধু বললাম। টেলিফোন তুলে নিয়ে বঙ্গভবনে কর্নেল রশিদের সাথে যোগাযোগ করলাম। রশিদ, ডালিম বলছি চতুর্থ বেঙ্গল হেডকোয়ার্টার্স থেকে। এখানে ব্রিগেডিয়ার খালেদ, কর্নেল সাফায়াত, মেজর হাফিজ, ক্যাপ্টেন ইকবাল এবং অন্যান্য অনেকেই উপস্থিত রয়েছেন। এয়ার ভাইস মার্শাল তোয়াব এবং রিয়ার অ্যাডমিরাল এইচ খানও আছেন।
জেনারেল জিয়াকে তার বাসাতেই রাখা হয়েছে। আমার সাথে নূরও রয়েছে। আলোচনা চলছে। ব্রিগেডিয়ার খালেদের নির্দেশে লিয়াকত মিগ উড়ানো বন্ধ করে এখানে ফিরে এসেছে। তারা অভিযোগ করছেন কর্নেল ফারুক নাকি তার ট্যাঙ্ক বহর নিয়ে ক্যান্টনমেন্ট আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে। যদি খবর সত্যি হয়ে থাকে তবে তাকে এ ধরনের উদ্যোগ নিতে নিষেধ কর। নো ট্যাঙ্কস শোল্ড রোল ডাউন চার্চ স্ট্রিট ওয়ার্কশপের। ওদের দাবি দাওয়া জেনে নিয়ে আমি আসছি বঙ্গভবনে আজ সোন আজ পসিবল। ব্রিগেডিয়ার খালেদকে বলেছি রক্তক্ষয়ী সংঘাতের হাত থেকে দেশ ও জাতিকে বাঁচাবার শান্তিপূর্ণ উপায় খুঁজে বের করার উদ্দেশ্যে আলোচনার জন্যই আমি অনুর এসেছি। তারা আলোচনায় যখন রাজি হয়েছেন এবং আলোচনা চলছে, সেক্ষেত্রে ইউ হ্যাভ টু এনশিওর থট নো প্রভাইসভে অ্যাকশন ইজ ইনিটিয়েটেড ফ্রম ওর সিড। প্লিজ টেল টু ফারুক অ্যান্ড টেল হিম টু রিস্ট্রাইন হিমসেলফ। আমি এক্ষুনি কর্নেল ফারুকের সাথে যোগাযোগ করে তাকে বলছি এ ধরনের কোন উদ্যোগ না নিতে। জবাব দেল কর্নেল রশিদ। কনফারেন্স রুমে ফিরে এসে ব্রিগেডিয়ার খালেদকে উদ্দেশ্য করে বললাম, ডোন্ট ওয়ারি স্যার, কল ফারুক উইল নট মুভ হিজ ট্যাঙ্কস। আমার কথা শোনার পর ব্রিগেডিয়ার খালেদ তাদেরই একজনকে জিজ্ঞেস করলেন, উচারি এস আইর ভি মার্শাল টুয়াবি চা ইস চারি স্যার। জবাব দিল অফিসার, ব্রিং হিম ইন। নির্দেশ দিলেন ব্রিগেডিয়ার খালেদ। উদ্ধৃতি চিহ্ন। ভবকে নিয়ে আসা হলো কনফারেন্স রুমে। ভিতরে ঢুকে সবাইকে দেখে তিনি কিছুটা ভীতসন্ত্রস্ত হয়ে পড়লেন। ব্রিগেডিয়ার খালেদকে উদ্দেশ্য করে বলে উঠলেন, ওই খালেদ, ওল্ড ইউ প্লিজ টেল মি ওয়ে চা আই চাইভ হাস বিন ব্রোট চারি ইন সুচ এ ডিসগ্রাকেফাল ওয়ে। হোয়াটস হ্যাপেনিং? উচারি দ আই স্ট্যান্ড এম আই স্টিল চা চিফ। তার কথা শেষ না হতেই ক্রোধে চেয়ার ছেড়ে উঠে গর্জে উঠল স্কোয়াড্রন লিডার লিয়াকত। শুট উপ ইউ আরি নুমরি চা চিফ। আই হভে তাকেন ওভার চা কমান্ড অফ চা আই ফোর্ট। লিয়াকতের কথার ধরনে স্লিপিং স্যুট পরিহিত ইমতোয়া কুকড়ে গিয়ে বসে পড়লেন খালি একটা চেয়ারে। মাখ হিমসিট ইনসাম উচার প্লা, বললেন ব্রিগেডিয়ার খালেদ। তার আদেশে জনাব তোয়াবকে আবার পাশের ঘরে নিয়ে যাওয়া হলো। এই ড্রামার পর আবার আমাদের আলোচনা শুরু হলো। ব্রিগেডিয়ার খালেদ বললেন, ডার্লিং, আমাদের দাবি চারটি। 1. খন্দকার মুশতাকি প্রেসিডেন্ট থাকবেন। 2. বর্তমানের 3 চিফ অফ স্টাফকে অব্যাহতি দিয়ে তাদের জায়গায় গ্রহণযোগ্য নতুন চিফ অফ স্টাফ নিয়োগ করতে হবে আর্মি, এয়ারফোর্স এবং নেভিতে। 3. আর্মিতে চাইন অফ কমান্ড রি-এস্টাবলিশ করতে হবে। বঙ্গভবন এবং শহরে ডাব্লিউএর সমস্ত ট্রুপস এবং ট্যাঙ্কস ক্যান্টনমেন্টে ফিরিয়ে দিয়ে আসতে হবে। 4. বাকশালী শাসনতন্ত্র বাতিল ঘোষণা করে বর্তমানের সংসদ ভেঙে দিতে হবে। বহুদলীয় নির্বাচনের পর নির্বাচিত গণপ্রতিনিধিরা নতুন শাসনতন্ত্র প্রণয়ন করবেন। নির্বাচন হওয়ার আগ পর্যন্ত দেশ পরিচালিত হবে সামরিক শাসনের মাধ্যমে। বুঝতে পারলাম, বর্তমানে জনগণের মানসিকতা এবং গ্রহণযোগ্যতার কথা চিন্তা করেই দাবিগুলো নির্ধারণ করা হয়েছে। অভ্রান্ত চতুরতার সাথে সময়ের চাহিদার পরিপ্রেক্ষিতে ক্রমান্বয়ে বর্তমান রাজনৈতিক ধারাকে উল্টে দিয়ে ক্ষমতা কক্ষিগত করার পরিকল্পনা আঁটা হয়েছে। এক ধরনের সুমো পরিকল্পনা শুধুমাত্র ব্রিগেডিয়ার খালেদ এবং ভারদোসরদের কাজ নয় এবং এর পিছনে যে অজানা চানকারা রয়েছেন সেটা বুঝতে মোটেই কষ্ট হলো না আমার। যাই হোক, সব শুনে আমি বললাম, ঠিক আছে খালেদ ভাই, প্রেসিডেন্টের সাথে আপনাদের দাবিগুলো নিয়ে আলোচনা করার জন্য চলুন তবে বঙ্গভবনে যাওয়া যাক। আমার প্রস্তাবে ব্রিগেডিয়ার খালেদ এবং অন্যরা কেন জানি দ্বিধাগ্রস্ত হয়ে পড়লেন। নিজেদের মুখ চাওয়াচাওয়ি করে কর্নেল সাফায়াত ব্রিগেডিয়ার খালেদের হয়ে জবাব দিলেন, ব্রিগেডিয়ার খালেদ বঙ্গভবনে যাবেন না, তার প্রতিনিধি পাঠানো হবে। জবাব শুনে রসিকতাচ্ছলে ব্রিগেডিয়ার খালেদকে উদ্দেশ্য করে বললাম, আমরা তো নিজেরাই ছুটে এসেছি, আপনারা আমাদের সাথে কোন আলোচনা করতে আদৌ রাজি হবেন কিনা সে বিষয়েও আমরা নিশ্চিত ছিলাম না, তবু এসেছি। আপনাদের সাথে বসে আলোচনা করতে আমাদেরও তো কোন ভয় হচ্ছে না, সেক্ষেত্রে আপনি প্রতিনিধি পাঠাতে চাচ্ছেন কেন? নিজেই চলুন না আমাদের সাথে। ভয় পাচ্ছেন নাকি স্যার? ফর হিয়াভেন্স সাক হবে এ চার্ট।
We must have a mutual trust and confidence and thought is Jawalai basis on which we shall succeed to find out a way to salvage a nation from these uncaled fortresses. Don't you agree with me, sir? আমার রসিকতার কোন জবাব দিলেন না খালিদ ভাই। ঠিক হলো, তাদের তরফের প্রতিনিধি হয়ে কর্নেল মান্নার এবং মেজর মালিক যাবেন আমাদের সাথে বঙ্গভবনে। তাদের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তাদের জনকে সাথে করে আমরা ফিরে এলাম বঙ্গভবনে। আসার পথে দেখলাম রাস্তাঘাটে মানুষজন নিলিপ্তভাবে চলাফেরা করছে। স্বাভাবিক অবস্থায় ঢাকা শহর কর্মচঞ্চল হয়ে উঠছে। স্বাভাবিক অবস্থার আড়ালে কি ভীষণ বিস্ফোরণমুখ পরিস্থিতির সৃষ্টি হয়েছে সে বিষয়ে জনগণ এখন পর্যন্ত বেখবর। অন্যান্য দিনের মতোই আজও তারা বেরিয়ে পড়েছে জীবিকার তাড়নায়।